আসসালামু আলাইকুম। রক্ত সঞ্চালন অধ্যায়ের আজকের টপিক হিউম্যান হার্ট বা মানব হৃৎপিণ্ড। এই টপিকটা শুধু এই অধ্যায় বা এই বইয়ের জন্য ইম্পর্টেন্ট টপিক না, তোমাদের সম্পূর্ণ এইচএসসি সিলেবাসে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হিউম্যান হার্ট। এসএসসি এসএসসি তে প্রশ্ন আসে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টেও এখান থেকে প্রত্যেক বছরই প্রশ্ন আসে। অর্থাৎ তুমি হিউম্যান হার্ট সম্পর্কে জানতে পারলে একটা প্রশ্ন আনসার করতে পারো, মোটামুটি ধরে নেওয়া যায়। আমরা এই সম্পূর্ণ টপিকটি এক লেকচারে কমপ্লিট করবো ইনশাআল্লাহ। সম্পূর্ণ টপিক খুব ভালোভাবে খুব সহজ হয়ে দেয়। জাস্ট তুমি লেকচারটা দেখবা আর বাকি টপিকটা মুখস্থ করার দায়িত্ব আমার। জাস্ট একবার লেকচার দেখবা, অটোমেটিক মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এতটাই গোছানো হয়ে সহজভাবে পড়বো। ওকে, আমরা শুরুতেই আসি। এই যে হিউম্যান হার্ট বা পাম্প অর্গান, এর কাজ কি করে? না, হার্টের কাজ কি জানি বলতো ভাই? সংকোচন প্রসারণ, রক্ত পাম্প করে, এই জন্য বলা হয় পাম্পিং অর্গান। তাহলে এই যে সংকোচন প্রসারণ যে করে, এটা কত মানে কবে থেকে শুরু হয়? জন্মের পর থেকে শুরু হয় নাকি আরো আগে থেকে শুরু হয়? অবশ্যই আগে, তাই না? জন্মের অনেক আরো আগে। যখন ভ্রূণের যখন 4 সপ্তাহ বয়স, মানে 1 মাস যখন বয়স, মায়ের পেটে যখন ভ্রূণের বয়স 1 মাস বা 4 সপ্তাহ, তখন থেকে হার্ট কি হয়? স্পন্দন শুরু হয়। কত পর্যন্ত চলে? কত বছর পর্যন্ত চলে? হ্যাঁ, সহজ কথা, মরার আগ পর্যন্ত। মরে গেলে হার্টবিট বন্ধ হয়, উল্টা ভাবে হার্টবিট বন্ধ হলে মানুষ মারা যায়, মানে আমৃত্যু চলতে থাকে। তাহলে স্পন্দন শুরু হয় কত সপ্তাহ বয়স থেকে? স্পন্দন শুরু হয় ভ্রূণীয় 4 সপ্তাহ থেকে। ভ্রূণীয় 4 সপ্তাহ থেকে স্পন্দন শুরু হয় বা হার্টবিট শুরু হয়। ওকে, অবস্থান কোথায়? মানে হার্টের অবস্থান হচ্ছে বক্ষ গহ্বরে। তাই না? দেখো তো, এটা বুক, বক্ষ গহ্বর, নিচে কি উদর গহ্বর, পেট। এই বুক আর পেট এই দুইটাকে আলাদা কি করছে না? ডায়াফ্রাম। স্তন্যব্যাপী সকল স্তন্যব্যাপী কি থাকে? ডায়াফ্রাম। এটাকে বাংলায় বলা হয় মধ্যচ্ছদা। ওকে, তাহলে ঠিক ডায়াফ্রামের সাথে লাগানো থাকে হার্টকে। ডায়াফ্রামের ঠিক উপরে বক্ষ গহ্বরে দুই পাশে কে থাকবে? ফুসফুস থাকবে, মাঝখানে কে থাকবে? হার্ট থাকবে। অর্থাৎ বুকের মাঝখানে দুই পাশে ফুসফুস, মাঝখানে কে থাকবে? হার্ট থাকবে। এখন আমি প্রশ্ন করি, বলো ভাই, হার্ট কোথায় থাকে? বুকের কোন অংশে থাকে? তুমি কানে নিচে দেখুন একটা নাটক সিনেমা দেখে দেখে কি বলে ফেলছো? বাম পাশে, বুকের বাম পাশে। এমনটা এমনটা না। হার্ট থেকে কোথায়? বুকের মাঝখানে। আমি কেবলই বলছিলাম হার্ট থেকে বুকের মাঝখানে, কিন্তু বাম পাশে কি থাকবে? অ্যাপেক্স একটু বেশি থাকে। ওকে, তুমি যদি সেকশন করো তাহলে দেখো বাম পাশে একটু বেশি আছে। দেখো, আলাদাভাবে সম্পূর্ণ বাম পাশে থাকার সুযোগ নাই, কারণ বাম পাশে ফুসফুস আছে, ডান পাশে কি আছে? ফুসফুস আছে। থাকার একটা জায়গা, সেটা মাঝখানে। ওকে, অবস্থান আমরা বুঝে গেলাম। আচ্ছা, এই অ্যাপেক্সটা, এই যে চূড়াটা বা অ্যাপেক্স যেটা আমরা বলবো, এই চোখা অংশটা, এটা কোথায় থাকে? বাম পাশে। এটা তো বাম পাশে থাকে, ঠিক আছে, কিন্তু বাম পাশের অবস্থানটা কোথায়? এটা হচ্ছে পঞ্চম পাঁজরের ফাঁকে। পাঁজর মানে তোমরা বুঝি, তাই না? পাঁজরের হাড় বুঝি না? ডিম বা পরশুটা, এর অ্যাপেক্স থাকবে, অ্যাপেক্সটা, অ্যাপেক্স থাকবে পঞ্চম পাঁজরের ফাঁকে। ফাঁকে। এখন তুমি যদি পিছন থেকে দেখা ট্রাই করো, যদি পিছন থেকে, পিক থেকে এখানে যদি দেখো, তাহলে মানে কোষরোকা লেভেল থেকে, তাহলে কোন কোষরোকা জানো এটা? এটা হবে T5, থোরাসিক 5 থেকে T8 কোষরোকা লেভেল। কোষরোকা কি? মেরুদণ্ডের যে ছোট ছোট হাড় থাকে না, মেরুদণ্ড যে ছোট ছোট হাড়গুলো দ্বারা গঠিত, তাকে কোষরোকা বলা হয়। চিকন মানুষের পিছনে দেখতে পাবা কাটা কাটা টাইপের দেখা যেতেন, সেটা হলো কোষরোকা। আচ্ছা, তো 5তম কোষরোকা, বক্ষ দেশে 5তম থেকে 8তম কোষরোকা পর্যন্ত, ব্যাস। তারপরে আমরা আসি আকার আকৃতি। এটা দেখতে কেমন? কালার কি বলতো? কালার আমরা জানি লাল রঙের না, আসলে লালচে খয়েরি রঙের। বুঝছো? লালচে খয়েরি রঙের। এটা ত্রিকোণা মোচা আকৃতির। এখন কোশ্চেন, মোচা কি? মোচা বলতে পারবা? কলা, কলা গাছ দেখছেন নিশ্চয়ই। কলা হওয়ার আগে ওটা ফুল হয় না কলা গাছের? আমাদের আঞ্চলিক ভাষায় থোড়া বলা হয়। ওটা রান্না করে খায়, মানে সুটকি দেখাতে খুব ভালো লাগে আসলে। যাই হোক, ওই যে কলা গাছের থোড়া যেটা বলতেছে আমাদের ভাষায়, থোড়া, ওইটা হলো মোচা। মানে কলা হওয়ার আগে দেখবা, ছোট ছোট যখন কলা হয়, তার আগে একটা হালকা লাল রঙের বা লালচে খয়েরি রঙের একটা মোচা আকৃতি হয় না, এই টাইপের। যত পিছনে তো চোখা হয়ে যায় আর কি, এটাই হলো মোচা আকৃতির। ওই কলার নামই ওটা মোচা। যাই হোক, কেউ কেউ মৌচাও বলে না, আমাদের এখন থোড়া বলা হয়। আচ্ছা, তাহলে এটা দৈর্ঘ্য কত জানো? দৈর্ঘ্য হচ্ছে 12 সেন্টিমিটার। আকার আকৃতি আমরা জাস্ট এটা মনে রাখবো, দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, এটা দৈর্ঘ্য। আর প্রস্থ হচ্ছে 8 সেন্টিমিটার। দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, প্রস্থ 8 সেন্টিমিটার। এইগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, এখানে শুধু এটাই ইম্পর্টেন্ট। ভ্রূণীয় 4 সপ্তাহ বয়স থেকে স্পন্দন শুরু হয়, এটাই জাস্ট। আগে বই দেওয়া ছিল 6 সপ্তাহ, এখন 4 সপ্তাহ বয়স থেকে। যাই হোক, তারপরে আমরা আবরণ, ইম্পর্টেন্ট একটা অর্গান, মানে টপিক। আবরণ, হার্টের আবরণ কে দ্বারা তৈরি হয়েছে, মানে হার্টের আবরণের নাম কি? আচ্ছা,
দেখো তো হার্টের আবরণ আমরা বলবো তার আগে দেখি যে আবরণ জিনিসটা শুধু কি হার্টে আছে? না ভাই, শুধু হার্টেই না, আমাদের শরীরের ভিতর যত ইম্পর্টেন্ট অর্গান বা অঙ্গ আছে, যতগুলো ইম্পর্টেন্ট আছে সবারই আবরণ আছে। হার্ট, ফুসফুস তুমি বলো, ব্রেইন, কিডনি, তুমি যেখানে যাও সেখানে তুমি কি পাবা? আবরণ পাবা। অর্থাৎ আমাদের শরীরে যত ইম্পর্টেন্ট অর্গান আছে, এই ইম্পর্টেন্ট অর্গানের সুরক্ষা দেওয়ার জন্য, বাইরে কোনো আঘাত থেকে, কোনো জীবাণু থেকে সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ কি করছে? একটা আবরণ দিয়ে দিছে। আবরণের ভিতরে কি করছে? অঙ্গাণুগুলো রাখছে যেন সুরক্ষা পায়, যেন তারা ভালো থাকে। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের নারীদের, আমাদের মা বোনদের, তাদের কি করছে? এই পর্দায় থাকার নির্দেশ দিছে, একটা আবরণের ভিতরে থাকার নির্দেশ দিছে। কারণ তারা কি? মূল্যবান সম্পদ, তারা মূল্যবান, দামি। ওকে, যাই হোক, আমরা হার্টে আসি। এই যে হার্টের যে আবরণটা, এই হার্টের আবরণের নাম কি? এটার নাম হচ্ছে ভাইয়া পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। এই যে কার্ডিয়াম যে ওয়ার্ডটা আছে ভাই, দেখো একটু, কার্ডিয়াম। এই কার্ডিয়াম কথার মানে হইতেছে রিলেটেড টু হার্ট, মানে হার্ট সম্পর্কিত। কার্ডিয়াম কথার মানে হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কিত। দুইটা ওয়ার্ড পাবা, হৃৎপিণ্ড সম্পর্কিত। একটা হচ্ছে তোমার কার্ডিয়াম, আরেকটা হলো করোনারি। হৃৎপিণ্ডের তো তোমার রক্তনালী বা কোনো ডিজিজ, হ্যাঁ, রক্তনালী সমস্যা, এগুলো আসলে করোনারি আসবে। আর কার্ডিয়াম, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড সম্পর্কিত। যেমন রেনাল কথা মানে কিডনি সম্পর্কিত। যেমন তোমার, আমরা আরেকটু পর করবো, অনেকগুলো ওয়ার্ড আছে। এই কার্ডিয়াম আর হচ্ছে করোনারি কথা মানে হৃৎপিণ্ড সম্পর্কিত। তাহলে পেরি মানে চারপাশে, পরিধি, চারপাশে। তাহলে এই যে হৃৎপিণ্ডের যে চারপাশে যে আবরণ থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। ওকে, আমরা বুঝতে গেলাম এটার আবরণের নাম। কিন্তু এখন এখানে আসো, এই পেরিকার্ডিয়ামটা আসলে কি দ্বারা গঠিত, কয়টা স্তর আছে? আমরা যে বাইরে যে আবরণটা দেখতেছি না, এইটার নাম হলো পেরিকার্ডিয়াম। এইটা মূলত হৃৎপিণ্ডের আবরণ, সমগ্র হৃৎপিণ্ড জুড়ে থাকে। কোরবানির সময় দেখবা গরুর হার্টের, দেখছো অনেকে। এখন দেখো, এই আবরণটা অনেক শক্ত হয়। এই আবরণটা দুইটা লেয়ার, বুঝছো? একটা হচ্ছে পেরিকার্ডিয়ামের লেয়ার দুইটা, একটা ফাইব্রাস। ফাইব্রাস কথার মানে কি বলতো ভাই? তন্তুময়। আর একটা হলো স্যারাস, মানে মসৃণ। ওকে, দেখো তো, এই বাহিরে ফাইব্রাস পেরিকার্ডিয়াম মানে একটা স্যারাস। ফাইব্রাস কথার মানে তন্তুময়। তাহলে তন্তুময় একটা জিনিস সুতাযুক্ত, অনেকগুলো তন্তু বা সুতা দ্বারা তৈরি হয়েছে। তাহলে ওটা কেমন হবে দেখতে? খসখসে হবে, তাই না? মসৃণ হবে না? অবশ্যই খসখসে হবে। তাহলে এটা আবার কি হবে? অনেক শক্ত হবে। তাহলে পেরিকার্ডিয়ামের এই ফাইব্রাস লেয়ারটা বা তন্তুময় লেয়ারটা, এটা অনেক বাহিরে থাকবে, আর এটা কি থাকবে? সবচেয়ে শক্ত থাকবে। কিন্তু কি মসৃণ না, খসখসে থাকবে। খসখসে থাকার কারণে এই ফাইব্রাস লেয়ারের সাথে যদি সরাসরি হার্টে কোনো ঘর্ষণ হয়, ধাক্কা লাগে, বা কোনো অঙ্গের ক্ষেত্রে এটা খসখসে জিনিসের ধাক্কা লাগছে, তাহলে কি ছিঁড়ে যাবে না? তোমার সিরিজ সিরিজের যে কার্ডটা পরিষ্কার করে, ওটাতে যে মানুষের শরীরের অবস্থা কি হয়ে যাবে বলো? সার্ভার সেটা যাবে। তাহলে এই ফাইব্রাস লেয়ারটা আমরা জানলাম এটা শক্ত হবে, এটা একটু খসখসে হবে। এইটা খসখসে ভাবটা, দেখো বাইরে থেকে খসখসে ভাব থাকে, এখন ভিতরে তো খসখসে হয়ে যাবে, খসখসে আছে। এইটার সাথে যেন হার্টের ধাক্কা লাগলে, ঘর্ষণ লাগলে কোনো সমস্যা না হয়, কোনো ব্যথা না হয়, না ছিলে যায়, এই জন্য তার ভিতরে একটা মসৃণ লেয়ার থাকে। আমরা তাকে বলবো সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে দেখো তো, এই যে সবুজ অংশটা, এটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম, সেটা কিন্তু তন্তুময়। এটাকে মসৃণ করার জন্য আরেকটা আবরণ থাকে, যার নাম বলবো আমরা সেরাস পেরিকার্ডিয়াম। এই সেরাস পেরিকার্ডিয়ামে আবার দুইটা লেয়ার। একটা হয়ে থাকবে জানো, এই ফাইব্রাস লেয়ারের ঠিক নিচে থাকবে, মানে খসখসে অংশের ঠিক নিচে একটা প্রলেপ দিয়ে দেবে সেরাস পেরিকার্ডিয়ামের একটা লেয়ার, যার নাম হলো প্যারাইটাল লেয়ার। সেরাসের দুইটা লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল, এটা কিন্তু ইম্পর্টেন্ট ভাই, যা পড়াচ্ছি মনে রাখা লাগবে। প্যারাইটাল লেয়ার। আর একটা হচ্ছে ভিসেরাল। এইটা কোথায় থাকবে? এই ভিসেরাল থাকবে ভাই এই লেয়ারটা, হার্টের গায়ে লেয়ার লাগানো থাকবে। তাহলে দেখো, এই যে মসৃণ যে সেরাস পেরিকার্ডিয়াম, আছে দুইটা লেয়ার থাকবে। একটা থাকবে ফাইব্রাসের ঠিক নিচেই খসখসে ভাব দূর করার জন্য, আর একটা থাকবে কোথায়? হার্টের সাথে লাগানো, একেবারে হার্টের সাথে লাগানো। ভিতরে থাকে ভিসেরাল, দেখো ভিতরের দিকে থাকে ভিসেরাল, বাহিরের দিকে থাকবে প্যারাইটাল। এই দুইটাই কিন্তু সেরাস পেরিকার্ডিয়াম। ওকে, এখন দেখো এই দুইটা সেরাস পেরিকার্ডিয়াম, তার মাঝখানে ফাঁকা স্থান, তার ফাঁকা স্থানে কি আছে? একটা ফ্লুইড আছে। ফাঁকা স্থানটা ফাঁকা নেই, বাতাস না, কারণ পানি দ্বারা, একটা ফ্লুইড দ্বারা পৌঁছায়। কারণ হৃৎপিণ্ড যখন সংকোচন প্রসারণ হয়, তখন যেন কি এই সেরাস পেরিকার্ডিয়ামের সাথে ঘর্ষণ না লাগে। ওকে, প্যারাটালের সাথে ঘর্ষণ না লাগে, ঘর্ষণটা রোধ করার জন্য কি থাকবে এখানে? ফ্লুইড থাকবে। এই ফ্লুইডের নাম কি হতে পারে বলতো? এই আবরণের নাম কি? পেরিকার্ডিয়াম। ওকে, আবরণের নাম পেরিকার্ডিয়াম। তাহলে ফ্লুইডের নাম কি হবে? পেরিকার্ডিয়াল ফ্লুইড।
এই যে ফ্লুইডটা আছে, ওকে, আমি যদি এখান থেকে নিয়ে আসি, এই ফ্লুইডের নাম হবে পেরিকার্ডিয়াল ফ্লুইড। ওকে, আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে আবরণ সম্পর্কে কি কি পড়া লাগবে। আবরণের নাম পেরিকার্ডিয়াম, দুইটা লেয়ার, একটা ফাইব্রাস লেয়ার, একটা সেরাস লেয়ার। সেরাসের আবার দুইটা লেয়ার, প্যারাডাল আর ভিসেরাল। ভিসেরাল থাকবে হৃৎপিণ্ডের সাথে লাগানো। এই প্যারাডাল আর ভিসেরাল তার মাঝখানে একটা ফ্লুইড থাকে যার নাম হলো পেরিকার্ডিয়াম ফ্লুইড। বাস, আমাদের আবরণ পড়া শেষ। ওকে, আবরণ পর্যন্ত দাম। এখন সব প্রাচীর। এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ড কি দ্বারা তৈরি হয়েছে, কি কি আবরণ এখানে আছে, তাহলে আমরা এখানে এটা দেখবো। হৃৎপিণ্ডের প্রাচীর আমরা এখানে খুব ইজিলি বুঝতে পারবো। প্রাচীরের একেবারে বাহিরের লেয়ারটা এখানে আসে আমরা। আচ্ছা, আমরা আরেকটু উপরেও দেখতে পারি। ওকে, এখানেই আসে একেবারে বাহিরের যে লেয়ারটা আছে, এই লেয়ারটা, এইটা নাম হলো এপিকার্ডিয়াম। এপি কথার মানে উপরে, কার্ডিয়াম মানে কি বলতো, একটু আগে বলে আসলাম হৃৎপিণ্ড সম্পর্কিত। তাহলে হৃৎপিণ্ডের আবরণ, এটা নাম কি, এপিকার্ডিয়াম। তার মাঝখানে দেখো লাল কালার কিছু একটা দেখা যাচ্ছে মাঝখানে, এটা নাম হলো মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম। তারপর দেখছো ভিতরে দিকে একটা লেয়ার দেখা যাচ্ছে একেবারে ভিতরে, এই অংশটা লাল কালার ভিতরে, যার নাম হবে এন্ডোকার্ডিয়াম। ওকে, এখন দেখো এই এপি কথার মানে, কার্ডিয়াম মানে জানি হৃৎপিণ্ড সম্পর্কিত, এপি কথার মানে উপরে, এপি মানে কি উপরে, এন্ডো মানে ভিতরে। দেখো এন্ডোকার্ডিয়াম একেবারে ভিতরে থাকে। তাহলে বলো মায়ো মানে কি, না তুমি যেটা ভাবতেছো সেটা ভুল। মায়ো মানে মাঝে না, মায়ো কথার মানে হলো পেশি। এই যে মায়ো আছে, এই মায়ো কথার মানে পেশি। এটা মানে হচ্ছে পেশি। ওকে, আমরা এখানে আসি। তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর যদি আমরা দেখি, তার তিনটা প্রাচীর, একটা এপিকার্ডিয়াম, একটা মায়োকার্ডিয়াম, একটা এন্ডোকার্ডিয়াম। আমরা একটু যদি পিছনে দেখি, আমরা এখানে যেটাকে বলছিলাম ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম, সেটা কোনটাকে বলছিলাম, এটাকে বলছিলাম না, ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। এইটাই তুমি দেখো তো বাহিরের যে আবরণটা, আমরা এইটাকে এখানে লিখছি কি, এপিকার্ডিয়াম। তার মানে দুইটাকে আসলে এক জিনিস কিনা? হ্যাঁ ভাই, দুইটা আসলে এক জিনিস। যেটাকে আমরা হার্টের ক্ষেত্রে এপিকার্ডিয়াম বলতেছি, ওই একটাকে আবরণের ক্ষেত্রে বলতেছি ভিসেরাল লেয়ার অফ সেরাস পেরিকার্ডিয়াম। ঠিক আছে ভাই, দুইটা একই জিনিস। আমরা এখানে আসি। তাহলে এপিকার্ডিয়াম থেকে তোমার কি কি পড়া লাগবে? সর্বপ্রথম এপিকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম এই দুইটা জিনিস কি দ্বারা তৈরি, কি ধরনের টিস্যু দ্বারা তৈরি? দেখো তো, এই যে এপিকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম, এরা দুইজনই হলো যোজক টিস্যু দ্বারা তৈরি। এটা হলো যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু এইটাও সেম, যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু উৎপত্তি কোথায়? ব্রোনীয় অবস্থায়, মেসোরার্ড রক্ত একই জিনিস না। এখন আসো তো, এই যে মায়োকার্ডিয়াম, মায়ো মানে পেশি, তাহলে মায়োকার্ডিয়াম কোন টিস্যু ভাই? এটা পেশি টিস্যু। সহজ কোথায়, এটা কি টিস্যু? পেশি টিস্যু। এখন কি ধরনের পেশি এটা? হৃৎপেশি। হৃৎপিণ্ডে আছে, তার মানে হৃৎপেশি। পেশি কত প্রকার জানি আমরা? আর রক্তনালীর প্রথম ক্লাসে বলে আসছিলাম টিস্যু চার প্রকার, তাই না? স্নায়ু টিস্যু, ব্রেন ব্রেন গঠন করতে জানেন, স্নায়ু টিস্যু আছে, পেশি টিস্যু আছে, আবরণী টিস্যু আছে, আর যোজক টিস্যু, চার ধরনের। আবার এই পেশি টিস্যু হলো তিন প্রকার। পেশি তিন প্রকার, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। হৃৎপিণ্ড হৃৎপেশি দ্বারা গঠিত হয়। সহজ কথা। আমরা এখানে আবার কিছু বিষয় লক্ষ্য করা লাগবে আমাদের। যে এপিকার্ডিয়াম, এটা হৃৎপিণ্ডের একেবারে বাহিরের লেয়ার। এই জন্য এখানে কি লেগে থাকতে পারে, কি বিশেষণ যুক্ত হতে পারে? কোন অঙ্গের বাহিরে কি লাগতে পারে? হ্যাঁ, চর্বি। তাহলে এখানে কি লেগে থাকবে? এপিকার্ডিয়ামে চর্বি লেগে থাকে। দেখো তো, বুঝতে পারতেছো কিনা? এপিকার্ডিয়ামে কি লেগে থাকবে? চর্বি লেগে থাকবে। এই যে এখানে আছে মায়োকার্ডিয়াম, পেশি, হৃৎপেশি, মানে দুনিয়ার তুমি যে পেশি পড়ো, সকল পেশির একটাই কাজ, সংকোচন প্রসারণ। পেশির কাজ কি করা? সংকোচন প্রসারণ। এই যে হার্টবিট দেয়, হৃৎপিণ্ড যে সংকোচন প্রসারিত হয়, এটা কার কাজ? এই হৃৎপেশি বা মায়োকার্ডিয়ামের কাজ না? তাহলে পেশির কাজ কি করা? এটার কাজ সংকোচন প্রসারণ। তুমি চিত্র দেখে আরেকটা জিনিস বুঝতে পারতেছো কিনা দেখো তো, চিত্রটা দেখার পর কোন লেয়ারটা সবচেয়ে বেশি মোটা বা পুরু? এপিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম নাকি মায়োকার্ডিয়াম? দেখো লাল লেয়ারটাই, এটা কি এই মায়োকার্ডিয়াম সবচেয়ে পুরু, এটা মোটা, তাই না? আর কি করে? সংকোচন প্রসারণ করে। সকল পেশির কাজ কি করা? সংকোচন প্রসারণ করা। হ্যাঁ, কাজ একটাই, সেটা সংকোচন করা,
প্রসারণ করা এটা হলো তার রিল্যাক্সেশন বা রেস্ট। সে সংকোচন করে, এটা তার কাজ। প্রসারণ তার রিল্যাক্সেশন বা রেস্ট। তোমরা 9 পড়ে আসছিলা যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। তুমি জুলজির সপ্তম অধ্যায়ে পড়বা একই কথা। আমরা এখানে আসবো হৃদপেশি মায়োকার্ডিয়াম আর এন্ডোকার্ডিয়াম আছে ভিতরে যে লেয়ারটা, এই ভিতরে লেয়ার একেবারে ভিতরে থাকলে কি কি সে করতে পারে দেখো তো। একেবারে ভিতরে প্রকোষ্ঠ গঠন করে, তাই না? তারপরে আর কি করতে পারে? রক্তের সাথে সরাসরি লেগে থাকে, রক্তের সংস্পর্শে থাকে, কপাটিকে গঠন করে। তিনটা কাজ বই দেওয়া আছে, তিনটা কাজ মনে রাখবো। কি করবে তিনটা কাজ কি কি? একটা এই প্রকোষ্ঠগুলো গঠন করে হৃদকপাটিকে ঢেকে রাখে। আরেকটা কাজ করে সে কি কাজ? সে হচ্ছে রক্তের সাথে হৃদপিণ্ডের সাথে রক্তবাহিকার সরাসরি সংযোগ ঘটে। এটা হলো আমার এন্ডোকার্ডিয়াম শেষ। এখন আসো মায়োকার্ডিয়াম। এটা যে পেশিটা আমরা জানি, এই হৃদপেশি গঠন যে করা হয়, যে কোনো পেশি বা যে কোনো টিস্যু গঠন হলে সেখানে কি থাকা লাগে? কোষ থাকা লাগে। সেখানে কি থাকা লাগবে? কোষ থাকা লাগবে। এখন তুমি যদি দেখো হৃদপেশি কি দ্বারা গঠিত হয়, হৃদপেশি কি দ্বারা গঠিত হবে, মানে কি ধরনের কোষ দ্বারা গঠিত হবে? আমরা কোষগুলোর নাম কি বলবো বলো তো? মায়োসাইট বলবো। আচ্ছা, হৃদপেশিকে আরেকটি বলা কার্ডিয়াক পেশি বলা হয়। কোষের নাম হলো মায়োসাইট। মায়োসাইট এটা হলো কোষ। ওকে, বইয়ে কিন্তু হৃদপেশি নয় কার্ডিয়াক পেশি দেওয়া আছে। তাহলে মায়োসাইট কোষ দ্বারা গঠিত হয়। এখন এই কোষগুলো কিছু বিশেষ নাম বলবো আর কি। এই কোষগুলোর সাথে রিলেটেড করছো, কোষগুলোর সাথে রিলেট করবো আমরা এখানে। তুমি এটা বই দেখবা, আমরা এখানে ডিটেইলস আলোচনা করব সপ্তম অধ্যায়ে। এখানে জাস্ট বইয়ে যে কথা বলা আছে আমি সহজ করে দিই। সহজ কথা, আমরা নরমাল ক্ষেত্রে যেটাকে কোষ বলি, হৃদপেশি ক্ষেত্রে পেশি কোষগুলোর ক্ষেত্রে স্পেশালি পেশি কোষগুলো কি হয় জানো? একটু লম্বা হয়, সুতার মতো হয়। এই জন্য তাদেরকে কোষ না বলে বলা হয় পেশি তন্তু। দেখো তো, নরমালি যেটা বলবো আমরা কোষ, ওইটা পেশির ক্ষেত্রে কি হিসাবে? পেশি তন্তু। নরমাল কোষের ক্ষেত্রে যেটাকে আমরা বলবো প্লাজমা মেমব্রেন বা কোষের যে আবরণ। পেশির ক্ষেত্রে হয়ে যাবে না তোমার সার্কোলেমা। নরমাল কোষের ক্ষেত্রে প্লাজমা লেমা, পেশি কোষে সেটা হয়ে যাবে কি সার্কোলেমা। সার্কোলে যোগ হবে এখানে। নরমাল কোষের ক্ষেত্রে তোমার সাইটোপ্লাজম, পেশি কোষের ক্ষেত্রে আসবে সেটা সার্কোপ্লাজম। নরমাল কোষের যে তোমার স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আমরা যেটা পড়ে আসছিলাম, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমরা এখানে আলোচনা হয়ে যাবে, এটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম। আমার পর নরমাল কোষের ক্ষেত্রে স্মুথ বা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে আসবে সেটা সার্কোপ্লাজমিক রেটিকুলাম। এর কারণ হচ্ছে সে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম শোষণ করতে পারে। একটু আলাদা মানে বৈশিষ্ট্য এখানে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এই হৃদপেশিগুলো একটু বেশি পরিমাণে কি করবে? ক্যালসিয়াম জমা রাখতে পারে, স্টোর করতে পারে। কারণ জানি পেশি সংকোচনের জন্য অবশ্যই ক্যালসিয়াম থাকা লাগবে, না হলে পেশি সংকোচন করে না। যেহেতু হৃদপেশি বা হৃদপিণ্ড সারা জীবনে সংকোচন প্রসারণ করে, এই জন্য বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকা লাগে। স্টোর কি করবে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে নাম কি? সার্কোপ্লাজমিক রেটিকুলাম। বই দেখবা, ক্লিয়ার। ওকে, আমাদের এখানে কোনো পড়া নেই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, ইন্টারক্যালাটেড ডিস্ক। এই যে ইন্টারক্যালাটেড ডিস্ক, দেখো নরমাল কোষের ক্ষেত্রে দুইটা কোষ যখন সংযুক্ত হয়, কোষের সংযোগস্থল আমরা বলি জাংশন বলা হয়, সেল জাংশন। এই হৃদপেশির ক্ষেত্রেও যখন এই দুটো সেল সংযোগ করে, দুটো কোষ যখন সংযোগ করে, এই জাংশনের জায়গায় একটা তোমার আয়তাকার প্লেটের মতো একটা অংশ দেখা যায়। মানে ওই সার্কুলেমা বা প্লাজমা মেমব্রেনটা খুব সংকুচিত হয়ে একটা প্লেটের মতো ভাঁজ সৃষ্টি করে। আমরা যেটাকে বলবো ইন্টারক্যালাটেড ডিস্ক। ডিস্ক মানে প্লেট, ইন্টারক্যালাটেড ডিস্ক। দুইটা তোমার কি বলা হয়, কার্ডিক পেশির কার্ডিয়াক সেল বা মায়োসাইটের মাঝখানে ইন্টারক্যালাটেড ডিস্ক থাকে। এটা মূলত কি একটা টাইট গ্যাপ জাংশন, যার ভিতরে খুব দ্রুত গতিতে আয়ন মুভমেন্ট করতে পারে বা ইলেকট্রিক পালস মুভমেন্ট করতে পারে। ব্যাস, আমাদের এখানে পড়া শেষ। এটা বই দেওয়া আছে, আমরা যেহেতু সপ্তাহের মধ্যে খুব ডিটেইলসে আলোচনা করব, এই জন্য এখানে হালকা করে দেবো। তারপর আমরা আসি, দেখো আমাদের কি শেষ? এই প্রাচীর পড়া কমপ্লিট। ওকে, প্রাচীর পড়া কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন পড়ব প্রকোষ্ঠ, সবচেয়ে সহজ জিনিস প্রকোষ্ঠ পড়ব। ওকে, দেখো হৃদপিণ্ডের প্রকোষ্ঠ। মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা? চারটা। মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ চারটা, মাছের কয়টা? দুইটা। মধ্যে পড়ে আসে জুলুসে। মানুষের হৃদপিণ্ডের প্রকোষ্ঠ চারটা। চারটা প্রকোষ্ঠের উপরে দুইটাকে বলা হয় অলিন্দ বা এট্রিয়াম। দেখো উপরে দুইটা বলা হবে অলিন্দ। তাহলে এটা ডান অলিন্দ,
আর তোমার ডান পাশে যেটা এটা বাম অলিন্দ। ওকে, একটা ডান অলিন্দ, উপরে দুটা অলিন্দ, ডান অলিন্দ একটা কি বাম অলিন্দ। নিচে দুটাকে বলা হয় নিলয়, বায়োলজিক্যাল নাম হলো ভেন্ট্রিকল। তাহলে একটা ডান নিলয়, এটাকে আমরা বলবো ডান নিলয়, এটা হবে বাম নিলয়। তাহলে আমরা চারটা প্রকোষ্ঠ হয়ে গেছে, ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিলয় আর বাম নিলয়। আবার আমরা এখানে আসি, এই দুইটা অলিন্দকে যে সেপারেট করছে, যে পর্দা, যে মেমব্রেন, তুমি যেটাই বলো, যে অংশটা, দুইটা অলিন্দকে যে সেপারেট করছে, যে পর্দা, যে পর্দায় থাকে মূলত, তাকে আমরা কি বলবো বলো তো? দুইটা অলিন্দকে যে সেপারেট করছে, এটা পর্দা। ওকে, আমরা এটাকে বলবো আন্ত অলিন্দ পর্দা। তাহলে এই যে এই অংশটা, এটার নাম কি হবে এখানে? আন্ত অলিন্দ পর্দা বা ইন্টার এট্রিয়াল সেপ্টাম। নিলয়ের মাঝখানে কি হবে? আন্তঃনিলয় পর্দা। এইটার নাম কি বলো তবে? এই যে এটা, এইটার নাম হবে দুইটা নিলয়ের মাঝখানে না, আন্তঃনিলয় পর্দা বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এই যেটা আন্তঃনিলয় পর্দা। আবার আরেকটা বিষয় আমরা এখানে লক্ষ্য করি, এই যে দেখো উপরে এট্রিয়াম, নিচে ভেন্ট্রিকল। এই যে এট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝখানে আরেকটা যে পর্দা বা কাল্পনিক যে মেমব্রেনটা, যেটা আমরা বলতেছি, এখানে অবশ্যই মেমব্রেন পর্দার মধ্যে থাকবে, কারণ এখানে তো ফাঁকা থাকবে না, এখানে কপাটিকা থাকবে, একটু পরে বলবো আমরা। তাহলে এই যে পর্দাটা অলিন্দ আর নিলয়কে আলাদা করে, তাকে আমরা কি বলবো? অলিন্দ নিলয় পর্দা বা আন্ত অলিন্দ নিলয় পর্দা বা ইন্টার না এট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম বলা হয়, বা অলিন্দ নিলয় পর্দা। দেখো তো, এটাকে বলা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা, এটাকে বলা হবে আন্ত নিলয় পর্দা। আর এইটাকে, যেটা অলিন্দ এই পাশে, নিলয় এই পাশে, তাকে বলবো কি? অলিন্দ নিলয় পর্দা। ওকে, এই তিনটা জিনিস আমরা এখানে মনে রাখবো। ব্যাস, তাহলে আমরা চারটা প্রশ্ন পড়লাম। এখানে কাহিনী এখন শেষ হলে আমাদের আরো কাহিনী আছে। ওকে, এখন একটু বেশি করেই করা লাগবে, মানে মাথা খাটানো লাগবে। তুমি দেখো, হার্টের কাজ হচ্ছে ব্লাড পাম্প করা, তার মানে হার্টে ব্লাড থাকে, ব্লাড আসা লাগবে, হার্ট থেকে ব্লাড বের হয়ে যাবে বা হার্টে পড়ে আসবে, এটা তো ভালো লাগবে। সবসময় যে পরিমাণ ব্লাড বের হয়ে যাবে, এক পরিমাণ আসা লাগবে। এখন এই যে ব্লাডটা আসে, সর্বপ্রথম কোথায় আসে? চারটা চেম্বার, কোন চেম্বারে আসে আমরা এটা দেখবো। সর্বপ্রথম ব্লাড আসবে সারা দেহ থেকে, এই ডান অলিন্দ, এখানে উপর থেকে একটা ওপেনিং থাকে। আচ্ছা, আমরা এটা এভাবে লিখি। ওকে, উপর দিক থেকে ব্লাড আসবে, উপর বলতে সারা দেহের ব্লাড, হার্ট লেভেলের যে উপরে ব্লাড গুলো আছে, এই উপরে ব্লাড, হার্ট লেভেলের উপরে যে ব্লাড গুলো আছে, এই ব্লাড গুলো আসবে কার মাধ্যমে আসে? হার্টে রক্ত নিয়ে আসে কে? শিরা। তাহলে এই শিরাকে বলা হবে সবচেয়ে বড় শিরা, না এটা সরাসরি হার্টের সাথে যুক্ত, এটাকে বলবো মহাশিরা। তার উপরে আছে, তার নাম হবে ঊর্ধ্ব মহাশিরা। এটার নাম কি তাহলে বলো তো? ঊর্ধ্ব মহাশিরা। উপরে আছে ঊর্ধ্ব মহাশিরা। তাহলে দেখো, হার্ট লেভেলের উপরে যে ব্লাড গুলো আসবে কার মাধ্যমে? হার্ট পৌঁছাবে ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে। হার্ট লেভেলের নিচে আমাদের পায়ের ব্লাড, পেটের ব্লাড, এই যে হার্ট লেভেলের নিচের যে ব্লাড গুলো আসবে কার মাধ্যমে আসবে? এটা এটা আসবে, একটা ঊর্ধ্ব মহাশিরা আসতে, আমরা একটা কি মহাশিরা থাকবে? নিম্ন মহাশিরা। দেখো এইটা থাকবে এ দিয়ে। দেখো এটা কিন্তু এই নিলয়ের সাথে সংযুক্ত না, নিলয়ের পিছন দিয়ে যায় এইচএম ঢুকবে আর কি, ঢুকবে এদিক দিয়ে। হ্যাঁ, নিলয়ের পিছনে যায় এই দিক দিয়ে ঢুকবে, পিছন সাইড দিয়ে, নিলয়তে ঢুকবে না, এইচএম এ ঢুকবে। আমরা এটাকে বলবো নিম্ন মহাশিরা, এখানে লিখি আমরা। একটা ঊর্ধ্ব মহাশিরা আর একটা নিম্ন মহাশিরা। এখানে দেখো, হার্ট লেভেলের উপরে ব্লাড নিয়ে আসছো, হার্ট লেভেলের নিচে ব্লাড নিয়ে আসছো। হার্ট নিজেও যে একটা অর্গান, সে নিজেও যে পাম্প করতেছে, এই জন্য তার তো নিজস্ব শক্তি খরচ করতেছে। সেই শক্তিটার জন্য অক্সিজেন দরকার। এই যে সেই অক্সিজেন হার্ট ইউজ করার পরে সেখানে যে কার্বন ডাইঅক্সাইড কম হয়েছে, সেটা তো নিয়ে আসা লাগবে। তাহলে সেইটা কোন রক্ত নিয়ে আসবে? কোন নারী নিয়ে আসবে? আমরা সেটাকে বলবো কি বলা হয়? সাইনাস, করোনারি সাইনাস, সেটাকে বলবো করোনারি সাইনাস। সেটা এখানে থাকতে পারে, তুমি দেখো এই অংশটা জুড়ে, এটা গায়ে লেগে থাকে আর কি। এটা যদি হার্ট হয়, তাহলে হার্ট গায়ে একেবারে লেগে থাকে, এটা করোনারি সাইনাস। সাপোজ এখন ধরে নিলাম এইখানে একটা,
তার নাম হলো করোনারি সাইনাস। এই তিনটা ওপেনিং এর মাধ্যমে সারা দেহে রক্ত আসবে কোথায়? এই ডান অলিন্দে। সারা দেহের সমস্ত রক্ত, উপর থেকে নিচ থেকে হার্টের রক্ত সবগুলো আসবে ডান দিকে অলিন্দে। এখন তুমি চিন্তা করো, যে রক্তগুলো দেহ থেকে হার্টে আসে ওইগুলো কি অক্সিজেন সমৃদ্ধ বেশি থাকে না কার্বন ডাই অক্সাইড থাকে? কার্বন ডাই অক্সাইড মিশ্রিত। কি থাকবে ভাই? কার্বন ডাই অক্সাইড মিশ্রিত। তাহলে তার কালারটা কি হবে? টুকটুকে লাল হবে নাকি কালচে লাল হবে বলো তো? আমরা প্রথম ক্লাসে পড়ে আসছিলাম কি হবে সেটা? কালচে লাল। তাহলে এই যে ডান অলিন্দে যে রক্তটা আসলো সেটা কি ধরনের রক্ত? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। সেটা কি ধরনের রক্ত ভাই? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। কিরকম কালার হবে এটা? কুতকুতে লাল বা কালচে লাল। তারপরে আসো, এখন এই অলিন্দ কি হয়েছে? সংকোচন হয়েছে। অলিন্দ যদি সংকোচন করে, চাপ দিছো, তাহলে ব্লাড কোথায় চলে আসছে? এই ব্লাডটা নিচের দিকে চলে যাবে, তাই তো? ডান অলিন্দ থেকে ব্লাড কোথায় আসছে? ডান নিলয়ে। তাহলে এই ব্লাডটা কি যুক্ত ব্লাড? কার্বন ডাই অক্সাইড। এটা ব্লাডটা সেম কালার হবে, ডান অলিন্দ থেকে ডান নিলয়ে। এখন তুমি এইটাকে আবার সংকোচন করো। সংকোচন করলে কি হতে পারে? ব্লাড উপরে চলে যাবে, বুঝতে পারছো কিনা? ব্লাড উপরে চলে যাবে, কিন্তু উপরে চলে যাওয়া দেওয়া যাবে না। এই জন্য এখানে এই পথটা, উল্টা পথটা রোধ করার জন্য একটা কিছু থাকা উচিত। কি থাকবে সেখানে? কপাটিকা। এইখানে থাকবে একটা কপাটিকা, তাই তো? এই কপাটিকা গুলোর কাজ কি করা? ব্লাড যখন অলিন্দ থেকে নিলয়ের দিকে আসবে তখন ব্লাডকে আসতে দেবে, ওপেন হবে। যখন নিলয় থেকে, নিলয় যখন সংকোচন করবে, ব্লাড যখন নিচ থেকে উপরে উঠতে যাবে তখন এটা কি করবে? বাধা দেবে। এটার নাম কি? কপাটিকা। এটা তোমরা কপাট ওয়ার্ড শুনছো? আগে হয়তো বলা হতো দরজাকে বলা হতো কপাট। এখন তো দরজা বলে সবাই বলে, গ্রামে আমরা শুনছি আর কি। হ্যাঁ, মুরব্বীরা বলতো না, দাদারা কপাট বলতো, কপাট। তুমি যদি এই যে একটা এক্সাম্পল আছে, দেখো দরজা কিন্তু এক সাইড থেকে কি করা যাচ্ছে? লক করা যাচ্ছে। এখন তো দুই সাইড থেকে লক করা যায়। ভিতর আগে এমন হতো যে ভিতর থেকে লক করা যেত। আবার যে গ্রামে মাছ ধরার জন্য ট্র্যাপ ইউজ হয়, বুরুম বলা হয় আমাদের এখানে, আমাদের এলাকায় বুরুম বা বাইর। দেখবো যে বাদুর বা আইলের মাঝখানে কিছু অংশ কেটে সেখানে একটা ফাঁক পাতা হয়, বাঁশের ছোট ছোট সলার আর কি। বাইরের ওপেনিংটা একটু বড় থাকে, মাছ ইজিলি প্রবেশ করতে পারে কিন্তু ভিতর থেকে বের হয়ে আসতে পারে না। আমাদের এখানে বুরুম বলা হয়। ওইটা কিন্তু কপাটিকের মধ্যে কাজ করে, যে মাছের প্রবাহটা দেখো, মাছের গতিপথটা একমুখী করে দিচ্ছে বাহির থেকে ভিতরের দিকে। ভিতর থেকে কিন্তু বাইরে আসতে পারতেছে না, ছোট ছোট থাকে এই জন্য আসতে পারে না। সেম এই ক্ষেত্রেও রক্ত একমুখী আসবে, অর্থাৎ এই অলিন্দ থেকে নীলে আসবে, কিন্তু নীলে থেকে কখনো কোথায় যেতে পারবে না? অলিন্দে যেতে পারবে না। এটা যখন সংকোচন করবে এই ব্লাডটা কিন্তু উপর থেকে পুশ করবে, ঠেলা দিবে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারে না, কারণ এই কপাটিকা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তাহলে বলো, এই যে কপাটিকার যে বাল্ব বা কপাটিকা গুলো আছে না, এটা উপর দিকে উঠে যেতে পারে, শক্তির কারণে উপরের দিকে উঠে যেতে পারে, বুঝছো? উঠে যায় না, কারণ নিচ থেকে কেউ একজন টেনে ধরা লাগবে, তো শক্তি ফোর্স ক্রিয়েট করা লাগবে না? টেনে ধরা লাগবে, সেটা কে টেনে ধরবে? দেখো কপাটিকা গুলো থেকে একটা সুতা যুক্ত, প্রত্যেকটা কপাটিকা দেখো এখান থেকে এখানে প্রত্যেকটারই এরকম কিছু সুতা লাগানো থাকবে। আমরা এই সুতাগুলোকে বলবো কোর্ডি টেন্ডিনি। এই সুতাগুলোকে বলবো কোর্ডি টেন্ডিনি। এখন এই সুতাগুলো তো নিজের সংকোচন প্রসারণ করতে পারে না। সংকোচন প্রসারণ করতে সুতার কাজ না, কার কাজ? পেশির কাজ। এটা কার কাজ? পেশির কাজ। তাহলে এই সুতাগুলো একটা পেশির সাথে লাগিয়ে থাকবে। এই বেঞ্চিকল বা নিলয়ে এরকম কিছু পেশি থাকে, বুঝছো? যেগুলো, যেগুলোর ভিতরে এরকম সুতা যুক্ত থাকে। একটা জায়গায় আছে এমন, এরকম সুতা আর কয়েক জায়গায় থাকতে পারে, যেমন এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, যে এখানে থাকতে পারে, এরকম কয়েক জায়গায়। তাহলে এই যে পেশিগুলোতে এই কোর্টিক্যান্ডিনিক বা এই কপাটিকার সুতাগুলো যুক্ত থাকে, ওই পেশিগুলোকে বলা হয়, এই পেশিগুলোকে বলা হবে পেপিলারি পেশি। দেখো এই যে পেশিগুলো আছে, এই পেশিগুলোর নাম পেপিলারি পেশি। মানে আমি তোমার কিন্তু একটা ওয়ার্ড বাড়তি করে দিয়েছি, তোমাদের বইয়ে আছে, হয়তো আজমল স্যারের বই সবকিছু নাই, আর অন্যান্য বই থেকে প্রশ্ন আসে, হ্যাঁ তুমি এটা জানো, এটা মাঝদার বই আছে, আলিম স্যারের বই থাকতে পারে, নাই অবশ্য। তাহলে এটা হলো পেপিলারি পেশি। তারপরে আমরা আসি, তাহলে এই ব্লাডটা যাবে কোথায়? এই নীলের সংকোচন করলো, ব্লাড তো উপরে যেতে পারতেছে না, ব্লাড যাবে কোথায়? যাওয়ার রাস্তা তো করে দেওয়া লাগবে। এটা তোমার লিখে নিয়ে মুছে দিলাম না, এই কোড টেন্ডেনিটা। তাহলে ব্লাড যাওয়ার একটা রাস্তা আছে, সেটা হচ্ছে
এখান থেকে ব্লাড ধরে নিই এইভাবে, বাট এখান থেকে দুই ভাগে ভাগ হয়ে যাবে আর কি। তাহলে এই ব্লাডটা কিছু একটা মাধ্যমে, কোন একটা নালীর মাধ্যমে ফুসফুসে পৌঁছায় যাবে। তাহলে ফুসফুসে যদি পৌঁছায় যায়, কোন নালীর মাধ্যমে পৌঁছাবে বলো তো? ফুসফুসীয় কি, এটা কি বোঝাইতেছে বলো? ব্লাড, কার্বন ডাই অক্সাইড ব্লাড কোথায় পৌঁছাইতেছে? ফুসফুসে। তাহলে কি বলো? ফুসফুসীয় ধমনী। তাহলে কার মাধ্যমে পৌঁছাইতেছে? এটা ফুসফুসীয় ধমনী। এইটা ফুসফুসীয় ধমনী, এইটার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কোথায় পৌঁছাবে? ফুসফুসে পৌঁছাবে। ফুসফুসের কাজ কি করা? এই কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের বিনিময় করা। তাহলে এখান থেকে রক্ত নিয়ে যাবে কোথায়? ফুসফুসে। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে চলে কি করে দেবে? অক্সিজেন যুক্ত রক্ত করে দেবে গ্যাসীয় বিনিময়ের কারণে। তারপর ফুসফুস থেকে আবার কি করবে? রক্ত ফিরে আসবে। ফিরে আসবে কোথায়? এই বাম অলিন্দে। ফিরে আসবে কোথায় ভাই? দেখো তো, এই বাম অলিন্দে। এই বাম অলিন্দে 4টা ওপেনিং থাকে। এই বাম অলিন্দে মুছে দেবে, এখানে 4টা এরকম ওপেনিং থাকে, অর্থাৎ 4টা পালমোনারি শিরা। দেখো আমরা এটাকে বলবো ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। আর যে নালীগুলোর মাধ্যমে রক্ত ফিরে আসবে কোথায়? এই বাম অলিন্দে, আমরা সেটাকে বলবো ফুসফুসীয় শিরা বা পালমোনারি শিরা। ফুসফুসীয় শিরা বা পালমোনারিও শিরা। তাহলে দেখো 4টা। তাহলে বলো প্রত্যেকটা ফুসফুসে কয়টা করে পালমোনারি শিরা আসে? প্রত্যেকটা ফুসফুস থেকে 2টা করে। তো 2টা ফুসফুস থেকে 4টা পালমোনারি শিরা। এখানে যে রক্তটা আসবে সেই রক্তটা কি যুক্ত রক্ত বলো তো? সেটা আসবে, সেটা কি যুক্ত রক্ত? সেটা অবশ্যই অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে বলো এই রক্তের কালার কি হবে? টুকটুকে লাল বা ব্রাইট রেড। ওকে, তারপরে এটা যখন সংকোচন করবে, আচ্ছা আমরা এখানে ছিলাম তাই না? দেখো তো, নিলয় যখন সংকোচন করে এই ব্লাড কি করছে? উপরের দিকে চলে গেছে। এদিক থেকে বাকি সব পথ বন্ধ, এখান থেকে উপরে চলে গেছে। এখন যখন নিলয়ের প্রসারণ হয়েছে, নিলয় যখন প্রসারিত হয়েছে, তখন ব্লাড তো উপর থেকে নিচে পড়ে যাওয়ার কথা গ্র্যাভিটির কারণে, তাই? গ্র্যাভিটি তো নিচের দিকে ব্লাডকে টানতেই আছে, উপর থেকে নিচে পড়ে যাওয়ার কথা, তাই তো? হ্যাঁ আসলে পড়ে যাওয়ার কথা, কিন্তু পড়ে যায় না, কারণ এখানেও কি থাকবে? এরকম কপাট বা কপার টিকা থাকে। এখানে কি থাকবে? কপাটিকা। আমি একটু পরে নাম বলবো সবার। তাহলে এখানেও কি থাকবে? কপাটিকা থাকবে। ওকে, ব্লাড আসছে কোথায়? আন্ত সরি ব্লাড আসছে তোমার বাম লিম্বে। এখন এখান থেকে ব্লাড কি করবে? অক্সিজেন যুক্ত রক্তটা এটা সংকোচনের মাধ্যমে নিচে পৌঁছে যাবে। অক্সিজেন যুক্ত রক্ত এটা সংকোচনের মাধ্যমে কোথায় পৌঁছাবে? নিচে, সংকোচনের কারণে বাম নিলয়ে। তাহলে এইটাও কি যুক্ত রক্ত? এইটাও অক্সিজেন যুক্তই রক্ত। ওকে, যখন এইটা আবার সংকোচন করবে, বাম নিলয় যখন আবার সংকোচন করবে, তখন কি ঘটনা ঘটতে পারে বলতো? ব্লাড উপরে উঠতে পারে, কিন্তু ওঠা যাবে না, কারণ এখানে কি থাকবে? একটা কপাটিকা থাকবে, ব্লাড উপরে উঠতে পারে না। তাহলে ব্লাড যাবে কোথায়? রাস্তা কোথায় বলতো? রাস্তা কি? আমরা এটা ইউজ করি, আচ্ছা নালকা ইউজ করলে তো বলেছে অনেক, আমরা এটা ইউজ করি। তাহলে ব্লাড এখান থেকে অক্সিজেন যুক্ত রক্ত হয়ে গেছে, এখান থেকে সে কোথায় চলে যাবে? এইরকম ভাবে। তারপরে এখানে সাবব্রাঞ্চ থাকবে 3টা। ওকে, তাহলে এইটার মাধ্যমে, এটার নাম কি বলতো? মহাধমনী। এটা নাম মহাধমনী, যাকে বলা হয় অ্যাওর্টা। তাহলে অ্যাওর্টার মাধ্যমে কোন ধরনের রক্ত পরিবাহিত হয়? অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয় অ্যাওর্টার মাধ্যমে। কোথায় পৌঁছাবে? এখান থেকে সারা দেহে পৌঁছাবে। কোথায়? সারা দেহে পৌঁছাবে। ঠিক আছে ভাইয়া? তাহলে এখান থেকে সারা দেহে পৌঁছাবে কি? অক্সিজেন যুক্ত রক্ত। যখন এটা সংকুচিত হয়েছে, তখন যখন প্রসারিত হবে, তখন কিন্তু ব্লাড আবার নিচে পড়ে যেতে চাইবে গ্র্যাভিটির কারণে, কিন্তু পারে না, কারণ তুমি অলরেডি জানো সেখানে আবার কি আছে? কপাটিকা। এই জন্য ব্লাড নিচে পড়তে পারে না। ওকে, আমাদের কি এখানে শেষ হয়ে গেছে সবকিছু? না, আমরা আরেকটু পড়বো। দেখো, তাহলে আমরা এখানে আসি। এই যে বললাম আমরা পালমোনারি ধমনী, তার উৎপত্তি কোথায় বলতো? পালমোনারি ধমনী তার উৎপত্তি হচ্ছে ডান নিলয়ে। পালমোনারি শিরা উৎপত্তি ফুসফুসে, সমাপ্তি কোথায়? ডান অলিন্দে।
বাম নিলয় এখানে কার উৎপত্তি হয়েছে? অ্যাওরটা বা মহাধমনী কি বহন করতেছে? অক্সিজেন যুক্ত রক্ত কোথায় পরিবহন করতেছে? সমগ্র দেহে। ঠিক আছে, আর সমগ্র দেহ থেকে রক্ত আসতেছে কোথায়, কোন প্রকোষ্ঠে? সেটা হচ্ছে ডান অলিন্দ বা রাইট এট্রিয়ামে। এইটুকু ঠিক আছে। ওকে, দেখো আমরা এখানে আসি। এখানে যে কপাটিকাটা পড়ছিলাম আমরা এখানে, এই যে এই অংশটা ডান অলিন্দ আর ডান নিলয়, তার মাঝখানে যে কপাটিকা ছিল, এই কপাটিকার নাম কি বলো তো? ট্রাইকাসপিড কপাটিকা। দেখো এর তিনটা কাজ, একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা কাজ, তাহলে এটার নাম হবে ট্রাইকাসপিড কপাটিকা। আমরা এখানে সাইডে লিখি, এইটার নাম ট্রাইকাসপিড, টিসিবি, ট্রাইকাসপিড বাল্ব বা কপাটিকা। এইটা দেখো তো, এটা বাম দুইটা, বাম পাশে বাম অলিন্দ বাম নিলয়, তাহলে এটা বলবো আমরা বি সি বি, বাই কাসপিড বাল্ব, তাই না? আচ্ছা, এইটা কিন্তু আরেকটা নাম আছে, সেটা হলো মাইট্রাল বাল্ব। তাহলে দেখো তো আমরা একটা জিনিস মনে রাখবো, এখানে নিচে লিখি বাম পাশে বয়কার বাম বাম, এই বাম পাশে যে কপাটিকা থাকে, যে কপাটিকা থাকে বাম বলতে বাম নিলে মাঝখানে, তার দুইটা নাম বয়কার বাতে বাইকাসপিড, বাইকাসপিড, আর মতে মাইট্রাল। একটা কপাটিকার দুইটা নাম, একটা বাইকাসপিড কপাটিকা, একটা হলো মাইট্রাল কপাটিকা। ঠিক আছে, আমরা তারপরে আসি। এখানে একটা কপাটিকা আছে, এখানে তো আছে, তাহলে এই দুইটা কপাটিকা সেমি লুনার বা অর্ধচন্দ্র আকৃতির। তাহলে যেহেতু এটা পালমোনারি ধমনী কপাটিকা, এই জন্য এটাকে বলো পালমোনারি সেমিলুনার, বই দেওয়া আছে ভাইয়া, পালমোনারি সেমিলুনার কপাটিকা। আর এটা যেহেতু অ্যাওর্টার কপাটিকা, এই জন্য এটার নাম হবে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার আর এটা কি অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা। এখন আর দুইটা আমাদের আর কপাটিকা আছে, সেটা দেখি। দেখো তো, এই যে ইনফিরিয়র ভেনা ক্যাভা আছে, তাই না? ইনফিরিয়র ভেনা ক্যাভা এর কাজ কি করেছিল? আমাদের হার্ট লেভেলের নিচ থেকে যে রক্ত, পায়ের রক্ত, পেটের রক্ত না, এই নিচের রক্তটা হার্টে নিয়ে আসবে। কার এগেইনস্টে নিয়ে আসতেছে? গ্র্যাভিটির এগেইনস্টে। গ্র্যাভিটিটা আসতেছে নিচের দিকে, ব্লাড আসতেছে কোথায়? উপরের দিকে, গ্র্যাভিটির এগেইনস্টে আসতেছে। তাহলে যখন এখানে সংকোচন হবে, পরিধিতে যখন সংকোচন হবে, এই ব্লাডটা নিচের দিকে কি চলে যাবে না? একটা ফোর্স অলরেডি গ্র্যাভিটি টানতেছে নিচের দিকে, আরেকটা কি সংকোচনের কারণে এটা পুশ করবে নিচের দিকে। তাহলে দুইটা ফোর্স মিলে এই ব্লাডটা কিন্তু নিচে চলে যেতে পারে। তাহলে রোধ করবে কে? কপাটিকা। তাহলে বলো নিম্ন মহাশিরা, এখানে যে কপাটিকা থাকে তার নাম কি হবে? তার নাম হবে ইউস্টেশিয়ান কপাটিকা। নিম্ন মহাশিরা এর আরেকটা ইংলিশ নাম হলো ইনফিরিয়র ভেনা ক্যাভা, আর আবিষ্কার করছে বিজ্ঞানী ইউস্টেশিয়ান। এই কপাটিকার নাম হবে ইউস্টেশিয়ান কপাটিকা, ইউস্টেশিয়ান কপাটিকা। বইতে শুধু সলভ দেওয়া আছে, এখানে দেখো বাবা। তারপরে আমরা এখানে আসি, ইউস্টেশিয়ান কপাটিকা। ওকে, আমরা বলে আসছি আমি এখানে কোরোনারি সাইনাস হার্টের সাথে লাগানো, হার্টের সাথে তুমি দেখো এখানে হার্টের সাথে লাগানো, সাপোজ চিন্তা করো হার্টের সাথে লাগানো এরকম একটা ছিদ্র যার মাধ্যমে রক্ত আসতেছে। যখন তুমি, আচ্ছা তুমি আলু ভর্তা করছো না, আলু ভর্তা বেগুন ভর্তা, তুমি যে কোনো ধরনের ভর্তা যখন করো, ডাল ভর্তা যখন তুমি ভর্তা করো, যখন ভর্তা যে ভর্তাটা যখন হয়, ম্যাশ যখন তৈরি হয়, যখন তুমি আঙুল দিয়ে চাপ দাও তাহলে কি হয়? ম্যাশ গুলো আঙুলের ফাঁক দিয়ে বের হয়ে আসে না, অনেকটা বের হয়ে আসে। সেম একই অবস্থা হবে, যেক্ষেত্রে এখানে একটা ছিদ্র আছে, যখন হার্ট সংকোচন করবে এই ছিদ্রের মধ্যে ব্লাড বের হয়ে যাবে এই অংশটায়, কিন্তু আসতে পারে না, সেটা রোধ করা লাগে। এই জন্য এই করোনারি সাইনাসের যে কপাটিকা থাকে, এই কপাটিকা নাম হলো থিবেসিয়ান কপাটিকা বা করোনারি কপাটিকা। আবিষ্কার করছিল বিজ্ঞানী থিবেসিয়ান, সেই কারণে নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। তো এটা নাম কি? থিবেসিয়ান কপাটিকা এখানে থাকবে বা করোনারি কপাটিকা। এখন আরেকটা জায়গায় বাকি আছে আমাদের ছিলাম, দেখো তো, যখন এটা সংকোচন করবে তখন ব্লাড তো চাইলে উপরে উঠতে পারে, ব্লাড চাইলে উপরের দিকে উঠতে পারে, সেইটাকে রোধ করার জন্য আরেকটা কভারিং থাকা প্রয়োজন। কি বলো তোমরা? মোটেই না, এখানে কভারিং লাগবে না। কারণ কি দেখো তো, হার্ট লেভেলের উপরে এটা হার্ট পোষ করছে, ব্লাড উপরে উঠতে পারতেছে না। কারণ কেন ভাইয়া? উপরে জায়গাটা এমনিতে ফাঁকা নেই। আরেকটা কাহিনী হচ্ছে গ্র্যাভিটি কি করতেছে? উপর থেকে নিচের দিকে টানতেছে না, গ্র্যাভিটি অলরেডি উপর থেকে নিচের দিকে ফোর্স করতেছে। সো ব্লাড নিচ থেকে উপরে উঠতে পারবে না, এই পথটা বন্ধ। এই জন্য এখানে কোনো কপাটিকা থাকে না। ঊর্ধ্ব মহাশিরা ডানের শিরা সংযোগস্থলে কোনো কপাটিকা নাই। তাহলে আমরা হার্টে কতগুলো কপাটিকা পেলাম ভাইয়া? 6টা কপাটিকা পেলাম।
ডান মূলিন্দ ডান নিলয়ের মাঝখানে ট্রাইকাসমিড কপাটিকা, বাম মূলিন্দ বাম নিলয়ের মাঝখানে বাইকাসমিড কপাটিকা, এর আরেক নাম মাইটার কপাটিকা। তারপরে দেখো ঊর্ধ্বমাস আমরা যে কি পড়লাম পালমোনারি ধমনী, ফুসফুসের ধমনী, সেখানে পড়লাম আমরা পালমোনারি সেমিলুনার, আর অ্যাওর্টার ক্ষেত্রে আউটিক সেমিলুনার, ইনফিরিয়র ভেনা ক্যাভা ইনভেস্টিগেশন কপাটিকা, আর কোরোনারি সাইনাসে কোরোনারি কপাটিকা, স্পাইনাল কপাটিকা। এখন সহজ কথা, কপাটিকার কাজ কি? যত কপাটিকা পড়বা দুনিয়ার যত কপাটিকা তার কাজ একটাই, প্রবাহকে কি করা? একমুখী করা। হার্টের কপাটিকা রক্তবাহিকার কপাটিকা কি কাজ করবে? রক্তের প্রবাহ একমুখী করবে, যেন রক্ত উল্টা পথে বেরিয়ে আসতে না পারে। তাহলে আমরা কি কি পড়লাম এখানে? আমরা অলরেডি প্রকোষ্ঠ পড়ে ফেলছি, 4টা প্রকোষ্ঠ আছে, নামগুলো পড়ছি, কোন প্রকোষ্ঠে কি রক্ত প্রবেশ করে, কোন প্রকোষ্ঠ থেকে কোন ধমনী কোন শিরার উৎপত্তি হয় সেটা পড়ে ফেলছি। তারপরে আমরা পড়লাম কপাটিকা, নামগুলো পড়ে ফেলছি, কপাটিকার কাজও পড়ে ফেলছি। আমরা এখানে একটা সুন্দর জিনিস নিয়ে আসবো যেটা খুবই গুরুত্বপূর্ণ, মানুষ মুখস্থ করে, তোমার মুখস্থ করা লাগবে না। আমি এটুকু মুছে দিলাম ভাই, আমি এই অংশটুকু মুছে দিলাম, আশা করি তোমরা লিখে ফেলছো। এখানে আসো, এখন যে জিনিসটা বলবো সেটা কার্ডিয়াক চক্র, সেটা কার্ডিয়াক চক্র। তার আগে আমরা একটা মূলনীতি সম্পর্কে জানি। দেখো তো, আমি এখন যে অবস্থা আছে, আমার পেশি এখন যে অবস্থায় আছে, আমি যদি জিম করি, বেশি বেশি পরিশ্রম করি, তাহলে পেশিগুলো কি হবে? একটু মোটা ভাবে ফুলে যাবে, তাই? পেশি কোষ কি বিভাজিত হতে পারে? পেশি কোষ কি বিভাজন ক্ষম? না, পেশি কোষ বিভাজিত হতে পারে না। তারপরে মোটা হবে কেন? কারণ যে পেশি যত বেশি অ্যাক্টিভ থাকবে বা যে পেশি যত বেশি কাজ করবে, ওই পেশির পুরুত্ব বা মোটা বেশি হবে। সহজ কথা, যে পেশি যত বেশি কাজ করবে সেই পেশি তত বেশি কি হবে? মোটা হবে। দেখা যায় এখানে এই অলিন্দ দুইটার কাজ কি ছিল? এর কাজ ছিল এট্রিয়াম থেকে, মানে অলিন্দ থেকে সংকোচন করে ব্লাড কোথায় নিয়ে আসা? এখান থেকে এখানে। অলিন্দ থেকে নিলয়ে নিয়ে আসবে, এটি কাজ ছিল। অলিন্দের কাজ হচ্ছে এটাকে সংকোচন করে ব্লাডটাকে পৌঁছে দেওয়া, নিলয়ে পৌঁছে দেওয়া। তারপরে তার মানে কাজ খুবই অল্প, এই জন্য এটা পুরুত্ব খুবই কম হবে, স্বাভাবিক বিষয়। তারপর তুমি আসো ডান নিলয়, এইটার কাজ কি করা? এই ডান নিলয় সংকোচন করে ব্লাডটাকে কোথায় পৌঁছে দিবে? ফুসফুসে। ডান নিলয় থেকে ফুসফুসে পৌঁছাবে। তাহলে দেখো হার্ট থেকে ফুসফুসে দূরত্ব, এখানে হার্ট এখানে ফুসফুস, বেশি দূরত্ব না? অত বেশি দূরত্ব না, কিন্তু এই মানে এই অলিন্দ থেকে নিলয় যা দূরত্ব তার থেকে একটু বেশি দূরত্ব। এই জন্য অলিন্দ থেকে এই ডান নিলয় একটু বেশি মোটা হবে। দুইটা অলিন্দ থেকে ডান নিলয় বেশি মোটা হবে। তুমি আসো বাম নিলয়ের কথা। বাম নিলয় কি করতেছে? সংকোচন করে রক্তকে সারা দেহে পৌঁছাইতেছে। তার মানে এখানে বেশি প্রেসারতে সংকোচন করা লাগবে, যার মানে ব্লাডটা সারা দেহে পৌঁছাবে। তাহলে সবচেয়ে বেশি কাজ কি করতেছে? বাম নিলয়। সবচেয়ে বেশি মোটা কে? বাম নিলয়। মেডিকেল একবার আসছিল, হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সর্বাধিক পুরু? আনসার বাম নিলয়। কারণ কি? সবচেয়ে বেশি কাজ করতেছে। এখন এখানে সব বইয়ের ভাষায়, মাছ ধরার বইয়ের ভাষায়, এট্রিয়ামের তুলনায় ভেন্ট্রিকলের পুরুত্ব 3 গুণ বেশি। এট্রিয়াম যদি 1 হয় তাহলে ভেন্ট্রিকল হবে কত? 36। আমরা এটা এভাবে লিখি যে এট্রিয়াম 1 গুণ হলে 1 হলে ভেন্ট্রিকল 3 গুণ, এইভাবে লিখলাম। ওকে, একটু সহজভাবে চিন্তা করো তাহলে হবে। এট্রিয়াম তুলনায় ভেন্ট্রিকল পরিমাণ 3 গুণ মোটা। আমরা এখানে আসি, এখন মূলত পাবো কার্ডিয়াক চক্র বা হার্টবিট বা হৃদস্পন্দন। এটা আসলে কি জিনিস? আমাদের হার্ট একবার সংকোচন করে আরেকবার প্রসারণ, সংকোচন প্রসারণ। এই যে একটা সংকোচন আর একটা প্রসারণ, এই দুটোকে এক হচ্ছে বলা হয় হার্টবিট। সংকোচনকে বলবো আমরা সিস্টোল, সংকোচনকে বলবো সিস্টোল, প্রসারণকে বলবো ডায়াস্টোল। দেখো তো, হার্ট সংকোচন সিস্টোল, হার্টের প্রসারণ ডায়াস্টোল। তাহলে তুমি আমরা এখানে একটা বিষয় নিয়ে আসি, একটা সংকোচন আর একটা প্রসারণ বা একটা সিস্টোল আর একটা ডায়াস্টোলকে বলা হয় একটা হার্টবিট। আমাদের নরমাল একটা মানে প্রাপ্তবয়স্ক মানুষ সুস্থ স্বাভাবিক অবস্থায় বিশ্রাম নিতে আছে, এরকম অবস্থায় হার্টবিট কত হতে পারে? 70 থেকে 80। বুঝছো? প্রাপ্তবয়স্ক মানুষ সুস্থ মানে প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিকরত মানে স্বাভাবিক মানুষ বিশ্রামরত অবস্থায়, 3টা কন্ডিশন, প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক বিশ্রামরত অবস্থায় তার হার্টবিট হবে 70 থেকে 80। গড়ে কত বার? 75 বার। হার্টবিট গড়ে হচ্ছে মনে করো 75 বার। তাহলে 1 মিনিটে কত সেকেন্ড? 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে দেখো তো, 60 সেকেন্ডে হচ্ছে 75 বার, 60 সেকেন্ডে 75 বার।
বা 75টা হার্টবিট হয় 60 সেকেন্ডে, তাহলে একটা হার্টবিট হবে কত সেকেন্ডে? 60/75, সেটা হবে কি 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড, তার মানে একটা হার্টবিট হওয়ার সময় 0.8 সেকেন্ড। হার্টবিট মানে কি বলছিলাম? সংকোচন প্রসারণ। তার মানে একটা সংকোচন আর প্রসারণ এই দুটোর যোগফল কত? 0.8 সেকেন্ড। আমরা এটাকে বলবো কার্ডিয়াক চক্রের সময়কাল, 0.8 সেকেন্ড। ওকে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, কার্ডিয়াক চক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। এখন এখানে আসো, এই 0.8 সেকেন্ড কি ঘটছে? একবার এটিএম এর সংকোচন প্রসারণ 0.8 সেকেন্ড, আবার ভেন্ট্রিকুলার সংকোচন প্রসারণ 0.8 সেকেন্ড। তো এখন এটিএম এর সংকোচন কতক্ষণ হয়, প্রসারণ কতক্ষণ হয়, আলাদা আলাদা ভাবে দেখবো। আমরা এখানে আসি, ওকে, এটা হচ্ছে এটিএম এর সংকোচন বা অলিন্দের সংকোচন। দেখো তো, অলিন্দের সংকোচন আর অলিন্দের প্রসারণ। আর আমরা এখানে দেখবো নিলয়ের সংকোচন, নিলয়ের প্রসারণ। ওকে, এখন দেখো আমরা কিন্তু কি জানি, দুইটার যোগফল কত হবে? 0.8, মানে একটা সংকোচন প্রসারণ 0.8, নিচেও কি হবে? 0.8 হবে। ওকে, এই অলিন্দ বা এট্রিয়াম এর প্রাচীর কি বলতো? খুব পাতলা প্রাচীর। তাহলে এই অলিন্দের প্রাচীর অনেক পাতলা, একটা পাতলা প্রাচীর সংকোচন করতে খুব বেশি সময় লাগবে। একটা মোটা প্রাচীরের তুলনায় পাতলা প্রাচীর সংকোচন কি হবে? খুব তাড়াতাড়ি হবে। প্রাচীর পাতলা, কোনো শক্তি লাগবে না, ফোর্স করবে, তাড়াতাড়ি হয়ে গেছে, সংকোচন হয়ে গেছে। তাহলে একটা অলিন্দের সংকোচন খুব দ্রুত হয়, যার জন্য সময় নেয় 0.1 সেকেন্ড। দেখো তো, অলিন্দের সংকোচন 0.1 সেকেন্ড। তাহলে তুমি আমাকে বলো অলিন্দের যে প্রসারণ বা ডায়াস্টোল সেটা কত হবে? 0.7, কারণ দুইটার যোগফল কত পাওয়া লাগবে তোমার? 0.8 সেকেন্ড। অলিন্দের সংকোচন 0.1 সেকেন্ড, অলিন্দের প্রসারণ 0.8 সেকেন্ড। নিলয় আসো, এটিএম এর তুলনায় নিলয় কত গুণ বেশি মোটা? এটিএম যদি 1 হয়, নিলয় কত হবে? 3। এটিএম এর তুলনায় নিলয় 3 গুণ। তাহলে এটিএম এর সংকোচন যা, নিলয়ের সংকোচন কি হবে? তার 3 গুণ লাগবে। সেটা কত? 0.3 সেকেন্ড। ওকে, নিলয়ের সংকোচন 0.3 সেকেন্ড। তাহলে প্রসারণ কত হবে? প্রসারণ কত হবে? 0.5 সেকেন্ড। বুঝতে পারছি কিনা? অলিন্দের সংকোচন 1.1 সেকেন্ড, প্রসারণ 0.7, নিলয়ের সংকোচন 0.3, প্রসারণ 0.5। ওকে, দুইটার যোগফল 0.8 হওয়া লাগবে। এখন দেখো, সংকোচনকে বলি সিস্টেম, প্রসারণকে বলি ডায়াস্টল। তাহলে এট্রিয়াল সিস্টেম 0.1, এট্রিয়াল ডায়াস্টল 0.7, ভেন্ট্রিকুলার সিস্টেম 0.3, ভেন্ট্রিকুলার ডায়াস্টল 0.5। আমি এখানে অন্য আরেকটা কথা নিয়ে আসবো, এখানে আমি আরেকটা ওয়ার্ড ইউজ করব, সেইটা হচ্ছে পেশির কাজ কি করা। একটু আগে বলে আসছিলাম, পেশির কাজ আমরা জানি দুনিয়ার যত পেশি নিয়ে সংকোচন প্রসারণ করে, তার ভিতরে সংকোচনটাকে আমরা বলছিলাম কাজ, প্রসারণটাকে বলছিলাম তার রেস্ট, রিল্যাক্সেশন। সংকোচন কি ছিল? কাজ। প্রসারণটা কি? তার রেস্ট বা রিল্যাক্সেশন আমরা বলি, সে আরাম করে, প্রসারণ টাইমটা সে তার আরাম। ওকে, আমরা একটা কথা জানি, হার্ট মাসেল কখনোই ক্লান্ত হয় না, হৃদপেশি কখনো ক্লান্ত হয় না, সারা জীবন ভরে কি করতেছে? সংকোচন প্রসারণ করতেই আছে, কখনোই ক্লান্ত হয় না। কিন্তু ঐচ্ছিক পেশি বা কঙ্কাল পেশি যেগুলো আমরা বলি, দেখো বারবার সংকোচন প্রসারণ করো, কিছুক্ষণ দৌড়াও, তারপর দৌড়াতে ভালো লাগবে না, ক্লান্ত হয়ে যাবো তুমি। কিন্তু হৃৎপিণ্ডে কেন এমনটা হয়? এর কারণটা লুকিয়ে আছে তোমার এখানে। কি বলছিলাম? পেশির কাজ সংকোচন করার, প্রসারণ তার মানে রেস্ট। দেখো তো, এটিএম এর বা অলিন্দের সংকোচন কত? 0.1 সেকেন্ড, তার মানে কাজ করে কতটুকু? 0.1 সেকেন্ড সে কাজ করে। রেস্ট নেয় কতটুকু? 0.7। যতক্ষণ সে কাজ করে তার 7 গুণ সময় রেস্ট নিচ্ছে অলিন্দ। নিলয়ের ক্ষেত্রে আসো, কাজ করে 0.3 সেকেন্ড, রেস্ট নিচ্ছে কত? তার চেয়ে অনেক বেশি। তুমি একটু আগে মনে করতেছিলে বিরাট কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি এখন ভিতরে গিয়ে দেখো, যতক্ষণ সে কাজ করে তার চেয়ে অনেক বেশি কি নিচ্ছে? সে রেস্ট নিচ্ছে। মূলত এই একটা কারণে, যতক্ষণ কাজ করে তার চেয়ে বেশি রেস্ট নেয়। এই কারণে হার্ট মাসেল কখনো কি হয় না? ক্লান্ত হয় না। হার্ট মাসেল কখনোই ক্লান্ত হয় না, কারণ কি? তার নিঃশ্বাস কাল অনেক বেশি, রেস্টিং টাইম তার কি অনেক বেশি। সবকিছু যা করে তার চেয়ে বেশি প্রসারণ বা রেস্ট নেয়। এখানে আরেকটা কারণ আছে, আমরা এই যে 0.8 সেকেন্ড বা গড়ে 75 বার,
এটা হিসাব করছিলাম কিভাবে? সুস্থ স্বাভাবিক মানুষ বিশ্রামরত অবস্থায়। তুমি কি সবসময় বিশ্রামরত অবস্থায় থাকবা? না, তুমি কখনো কখনো পরীক্ষা দিবা, পরীক্ষা হলে থাকবা, দেখবা হার্টবিট ফাস্ট। কখনো কার সাথে দেখা করতে, কখনো তুমি নকল করতে ধরা পড়বা, আল্লাহ রাগ করে। কখনো তুমি ফুটবল খেলবা, দৌড়াদৌড়ি করবা, তখন কি হার্টবিট অনেক ফাস্ট হয়ে যাবে। হার্টবিট অনেক কি হবে? ফাস্ট হবে। হার্টবিট যখন বেশি ফাস্ট হয়ে যাবে বা পর্যন্ত বার থেকে মনে করেন 110, 120, 140 এরকম চলে গেছে, তখন কি 0.8 সেকেন্ড থাকবে? না, তখন তো তার 0.8 সেকেন্ড থাকবে না। 0.8 সেকেন্ড যখন থাকবে না, তখন এত বেশি আরাম সে পাবে, এত রেস্ট নিতে পারবে? স্বাভাবিকভাবে পারবে না, রেস্টিং টাইম কমে যাবে। আর আমরা জানি যখন কোনো মাসেল বেশি কাজ করে সেখানে কি হয়? অক্সিজেনের অভাবের কারণে অবাত শ্বসন তৈরি, অবাত শ্বসনের মাধ্যমে কি ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। ওকে, এই জন্য তো আপনার হাত পা পেশিগুলো কি ক্লান্ত হয়ে যায়, আমরা দৌড়াতে পারি না, কাজ করতে পারি না, ব্যথা লাগে। হার্ট মাসেলের কি হয়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়। হার্ট মাসেলের ক্ষেত্রেও ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়, কিন্তু তারপরে হার্ট মাসেল কেমন ক্লান্ত হয় না? তার সহজ জবাব হচ্ছে, তুমি জঙ্গলে হাঁটতেছো, একটা সাপ বের হয়ে আসছে, তুমি কি করবা? ভয়ের দৌড় দিবা, তুমি সাপের ভয় পাবা। বিয়ার গ্রিলস জঙ্গলে হাঁটতেছে, একটা সাপ বের হয়ে আসছে, বলো সে কি করবে? সে এনজয় করবে, কারণ তার এক বেলার খাবার পেয়ে গেছে। বুঝতে পারছো কিনা? বুঝতে পারো না আসলে, এখন বুঝতে পারবা। যে ল্যাকটিক অ্যাসিড আমার ঐচ্ছিক পেশি অনৈচ্ছিক পেশির জন্য বিষ, ব্যথা, সেম ল্যাকটিক অ্যাসিড আমার এই হৃদপেশির জন্য খাবার, পুষ্টি। মানে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলে সেটাকে সে কি করতে পারে? পুষ্টি প্রক্রিয়া ক্ষরণ করতে পারে। মূলত দুইটা কারণ, একটা কারণ রেস্ট বেশি, আর কোন কারণে যদি রেস্ট কমে কি হয়ে যায়? ল্যাকটিক অ্যাসিড তৈরি হয়ে যায়, তারপরেও সেই ল্যাকটিক অ্যাসিডকে পুষ্টি হিসেবে ব্যবহার করতে পারে। এই দুইটা কারণে হৃদপেশি কখনোই ক্লান্ত হয় না। ব্যাস, এটা খ নম্বর প্রশ্ন আসে, এটা কিন্তু হৃদপেশি কেন ক্লান্ত হয় না, ব্যাস হয়ে গেল। তার মানে আমাদের কার্ডিয়াক চক্র পড়া শেষ, হৃদপেশি কেন ক্লান্ত হয় না এটাও পড়ে ফেলছি, বেসিক বুঝে ফেলছি। তারপরে আসে সংযোগী টিস্যু, আমরা এখানে একটা বিষয় নিয়ে আসবো, লাস্ট টপিকে আমাদের আজকে এটাই। আজকের মধ্যে হার্টের এটা লাস্ট টপিক, তারপরে যে টপিকগুলো আছে এগুলো আমরা হাতে একটা ক্লাস লাগবে শেষ করে দেবো। সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু, জাংশন। এই যে হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হইলো, এই সংকোচন প্রসারণটা কে করলো? কোশ্চেনটা আসে না? কেন সে সংকোচন প্রসারণ করলো? সংকোচনের সিগন্যালটা কই থেকে আসলো? এই যে কাহিনীটা তুমি দেখো, এটা একটু বেসিক থেকে বোঝা ট্রাই করবো। আর কয়েক মিনিট সময় নেবো ভাইয়া, একটু ধৈর্য ধরো, জাস্ট একটু, অনেক ধৈর্য ধরছো। এখানে এসো। মূলত চার ধরনের জাংশনাল টিস্যু থাকে। প্রথম যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জাংশনাল টিস্যু, সবাই এরকম করে একটু ভালো করে লক্ষ্য করো। প্রথম যে জাংশনাল টিস্যু থাকবে, এটা এই ঊর্ধ্ব মহাশিরা যেটা আছে এর খুব নিকটে থাকবে। আমরা এটাকে বলবো এস এ নোড বা সাইনোএট্রিয়াল নোড। এটা এস এ নোড বা এস এ এন বলা হয়, সাইনোএট্রিয়াল নোড। এখান থেকে এই সিগন্যাল, সংকোচনের যে সিগন্যালটা তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় পেস মেকার। পেস, পেস মানে কি? গতি। মেকার মানে তৈরি করা, গতি তৈরি করে, সংকোচন প্রসারণে গতি তৈরি করবে, এটাকে বলা হয় পেস মেকার। ওকে, প্রাকৃতিক পেস মেকার বলা হয়। এখান থেকে কি তৈরি হচ্ছে? অ্যাকশন পটেনশিয়াল বিভব তৈরি হচ্ছে, অ্যাকশন পটেনশিয়াল তৈরি হচ্ছে। তাহলে এস এ নোড থেকে মূলত সংকোচন প্রসারণ তৈরি হয়। আচ্ছা, এই যে বলতো সংযোগী টিস্যু, এটা মূলত কোন ধরনের টিস্যু? এটা তোমার এই মায়োকার্ডিয়ামে কিন্তু আলাদাভাবে রূপান্তরিত হয়, যে সিগন্যাল পরিবহন করতে পারে। তাহলে এস এ নোড থেকে সিগন্যাল তৈরি হবে, সিগন্যাল তৈরি হওয়ার পর এর প্রাচীরে পৌঁছে যাবে। আবার এই পাশে দেখো, দুই পাশে এর প্রাচীরে কি করবে? সিগন্যালটা পৌঁছাবে, ফলে এর কি হতে থাকবে? সবকিছু হতে থাকবে। এই সিগন্যালটা এস এ নোড থেকে আবার এইখানে আরেকটা নোড থাকে, যাকে আমরা বলি এ বি নোড। খালি আবার কি হয়ে গেছে, এখানে আসো, এটাকে আমরা বলবো এই অংশটা এ বি নোড। এখানে লিখি এ বি এন, এট্রিও ভেন্ট্রিকুলার নোড, এটা বই দেওয়া আছে। হ্যাঁ, দেখো এটা হলো এস এ নোড। এস এ নোড থেকে সিগন্যাল তৈরি হওয়ার পর এস এ নোড থেকে কোথায় আসবে? এই এ বি নোডে আসে, এস এ নোড থেকে এ বি নোডে আসে। এখন এস এ নোড থেকে এ বি নোডে সিগন্যাল পৌঁছাবে, সময় নেয় 0.03 সেকেন্ড। ওকে, কত? 0.03। এস এ নোড থেকে এ বি নোডে আসতে সিগন্যাল আসতে সময় নেয়, সেকেন্ড লিখি, এস এ এন থেকে এ বি এন এ আসে, সময় নেয় 0.03 সেকেন্ড, খুব অল্প সময় এখানে আসে। এখন এবি নোডে আসার পরে এবি নোডে সিগন্যালটা কিছুক্ষণ রেস্ট নেয়, অল্পক্ষণ সময় রেস্ট নেয়। রেস্টের কারণ আছে, এই কোষগুলো অনেক ছোট ছোট,
এই কোষগুলো তুমি চিন্তা করো একটা বড় কোষ, কোথায় আর করি, জায়গায় নিয়ে দেখো, এখানে দেখো একটা বড় কোষ লম্বা, এখানে আরেকটা বড় কোষ, তাহলে দুইটা কোষের জাংশন কম না, তাহলে এখান থেকে সিগন্যাল খুব দ্রুত আসবে, এখানে জাংশনটা পার হবে, আবার দ্রুত চলে যাবে। কিন্তু এই জায়গাটুকু যদি এমন হয় যে এখানে একটা কোষ, এখানে আরেকটা, মানে অনেকগুলো ছোট ছোট কোষ দ্বারা যদি তৈরি হয়, তাহলে কি এখানে আসবে, এখানে জাংশন, আবার জাংশন, আবার জাংশন, আবার, তাহলে গতি কি হয়ে যাবে, স্লো হয়ে যাবে না? দেখো গতি স্লো হয়ে যাবে। মূলত এই অ্যাডিনোটিক কোষগুলো একটা ছোট ছোট হয়, আর সজ্জাটা এইভাবে সিগন্যাল এইভাবে যায়, এবার এইভাবে, আবার এইভাবে, কোষগুলো এইভাবে মিশতে থাকে। মূলত এখানে দেরিটা করে, এবি নোডে সিগন্যাল দেরি করে, কেন দেরি করে? কারণ এসএ নোড থেকে সিগন্যাল এবি নোডে আসে, এখন এবি নোডে দেরি না করে যদি আবার এখানে এই ভেন্ট্রিকুলে পৌঁছে যায়, তাহলে দেখো এট্রিয়াম এর সংকোচন সম্পূর্ণ হওয়ার মানে হওয়া শেষ হইতে না হইতেই ভেন্ট্রিকুলে সংকোচন শুরু হয়ে যাবে। মানে এট্রিয়াম এখনো সম্পূর্ণ সংকোচন করতে পারি নাই, তখন ভেন্ট্রিকুলে সংকোচন শুরু, মানে ব্লাড এখান থেকে এখানে এখন সম্পূর্ণ আছে, শেষই হয় নাই, এখানে শুরু হয়ে যাবে। মূলত এই কারণে এবি নোডে একটু রেস্ট নেয়, একটু দেরি করে, এই জন্য আমরা এটাকে বলবো এবি নোডাল ডিলে। এবি নোডাল ডিলে, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখানে এবি নোডাল ডিলে। আমরা এখানে লিখবো এবি নোডাল ডিলে। কত সময় নেয়? 0.09 সেকেন্ড। অর্থাৎ এখানে এই এবি নোডের এই প্রান্ত থেকে এই প্রান্ত আসতে সিগন্যাল সময় নেই 0.09 সেকেন্ড। আমরা এটাকে বলি এবি নোডাল ডিলে। আমরা এখানে আরেকটা বিষয় দেখবো, কোনো কারণে যদি এসএ নোড নষ্ট হয়ে যায়, কাজ করতে না পারে, তাহলে এসএ নোডের পরিবর্তে কাজ করবে এবি নোড। এই জন্য এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। সংরক্ষিত পেসমেকার এটাকে বলছে কি বলা হয়েছে, প্রাকৃতিক পেসমেকার, এটাকে বলা হয়েছে সংরক্ষিত পেসমেকার, বা এটাকে বলা হয় প্রাইমারি পেসমেকার, এটা সেকেন্ডারি পেসমেকার। এখন এখানে আসবে সিগন্যাল, সিগন্যাল পরে এই যে বান্ডেল অফ হিজ, তারপরে পার্কিনজি ফাইবার দিয়ে ভেন্ট্রিকুলে সরে পড়বে, সময় নেবে আর 0.04 সেকেন্ড, এখান থেকে সরে পড়বে, টোটাল সময় নেই 0.16 সেকেন্ড। যাই হোক, তাহলে এর মাঝেভাবেই মূলত কি হয়, সিগন্যালগুলো পৌঁছায়। তাহলে দেখো তো সর্বপ্রথম সিগন্যাল আসছে বলে সর্বপ্রথম এসএ নোড, এসএ নোড, পরে এভি নোড, এভি নোড থেকে কোথায় যাবে, বান্ডেল অফ হিজ, বই দেওয়া আছে এটা, বান্ডেল অফ হিজ থেকে কোথায়, পার্কিনজি ফাইবার, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আজকের লেকচার, আশা করি কোনো প্রশ্ন নাই, যদিও প্রশ্ন থাকে কোনো কিছু না বুঝে এখানে হিজিবিজি হয়ে গেছে, যারা চিত্র না দেখে সরাসরি লেকচার যেভাবে করে আসছে ওইভাবে আসলে বুঝতে পারবা যে কোথায় কি ইসলাম হবে। সুন্দর একটা লেকচার শেষ হয়েছে আমি প্রত্যাশা করি। এটুকু পরে মোটামুটি মেডিকেলের জন্য 1 মার্ক কম পড়বে, আর এসএসসি সি গ্রুপ বা বেসিক তুমি আশা করি বুঝতে পারছো। যদি এরপরে কার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবা, আমি কমেন্টে ইনশাআল্লাহ শতভাগ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, আর আমরা নেক্সট ক্লাস করবো একটু জটিল একটা টপিক, সেটা হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে বেরোসেপ্টের ভূমিকা। বই একটু অবস্থান ভাবে দেওয়া, মানে বই পড়লে তুমি বুঝতেই পারবে না যে কি আসলে হয়েছে, কেমন নিয়ন্ত্রণ করতেছে, এটা একটু গুরুত্ব সহকারে, হয়তো 20-30 মিনিট লেকচার হবে, আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।